আসসালামু আলাইকুম, স্বাগতম ভেরিফাইড নিউজ সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। হরমুজে মাইন বসাচ্ছে ইরান, ট্রাম্পের হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রের সেনাদের আটক করেছে ইরান, কি বলছে ওয়াশিংটন? পারমাণবিক যুদ্ধের আশঙ্কা, ইরানের দিকে মার্কিন পারমাণবিক যুদ্ধবিমান। যুদ্ধবন্ধের আলাপের আড়ালে পিছু হটছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। যুদ্ধ নিয়ে ইরানের নতুন হুমকি, কি করবেন ট্রাম্প? এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ভেরিফাইড নিউজ সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আন্তর্জাতিক রাজনীতি এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সমীকরণে হরমুজ প্রণালী বরাবরই একটি অত্যন্ত স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ নাম। আর সম্প্রতি এই অঞ্চলে ইরানের মাইন বসানোর খবরে বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। বিশেষ করে বৈশ্বিক জ্বালানি বাজারে এর প্রভাব নিয়ে বিশেষজ্ঞরা গভীর উদ্বেগ প্রকাশ করছেন। কারণ আপনারা হয়তো জানেন যে বিশ্বের মোট খনিজ তেলের প্রায় ২০ থেকে ৩০% এই একটিমাত্র সমুদ্রপথ দিয়ে পরিবাহিত হয়। তাই এখানে কোনো ধরনের অস্থিরতা তৈরি হওয়া মানেই পুরো বিশ্বের অর্থনীতিতে এক বিশাল ধাক্কা লাগা। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং স্যাটেলাইট ইমেজের বরাত দিয়ে দাবি করা হচ্ছে যে ইরান এই প্রণালীতে তাদের নৌ তৎপরতা বৃদ্ধি করেছে এবং কৌশলগত স্থানে মাইন স্থাপনের মতো পদক্ষেপ নিচ্ছে, যা আন্তর্জাতিক বাণিজ্যের অবাধ প্রবাহের জন্য একটি বড় ধরনের বাধা হয়ে দাঁড়াতে পারে। এই খবরের পরপরই যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বেশ উত্তাপ ছড়িয়েছে এবং বিশেষ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত কড়া ভাষায় ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন, যেখানে তিনি তার স্বভাবসুলভ ভঙ্গিতে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে যুক্তরাষ্ট্রের অর্থনীতি বা বৈশ্বিক সাপ্লাই চেনে কোনো ধরনের হুমকি তৈরি হলে তার পরিণতি মোটেও ভালো হবে না। ট্রাম্পের এই হুঁশিয়ারির পেছনে তার পূর্ববর্তী মেয়াদের ম্যাক্সিমাম প্রেসার বা সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির একটি স্পষ্ট প্রতিফলন দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা, কারণ তিনি সবসময়ই ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং কৌশলগত চাপ বজায় রাখার পক্ষে অবস্থান নিয়েছেন। এই পরিস্থিতি শুধু যুক্তরাষ্ট্র বা ইরানের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং ইউরোপীয় ইউনিয়ন এবং এশিয়ার বড় বড় অর্থনীতির দেশগুলিও এই পরিস্থিতির দিকে তীক্ষ্ণ নজর রাখছে। কারণ হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বা সেখানে নৌ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বেড়ে যাবে, যার ফলে বর্তমান বৈশ্বিক মূল্যস্ফীতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। এই পুরো বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলের নানা ধরনের বিশ্লেষণ চলছে এবং অনেকেই মনে করছেন যে ইরান মূলত পশ্চিমা দেশগুলিকে একটি মনস্তাত্ত্বিক চাপে রাখার জন্যই এই ধরনের সামরিক মহড়া বা কৌশলগত পদক্ষেপ গ্রহণ করছে, যাতে করে তারা ভবিষ্যৎ যে কোনো কূটনৈতিক আলোচনায় নিজেদের পাল্লা ভারী রাখতে পারে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনার মাঝেই আরও একটি খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে ঝড় তুলেছে, আর তা হল ইরানের কর্তৃক বেশ কয়েকজন মার্কিন সেনাকে আটক করার ঘটনা, যা ওয়াশিংটন এবং তেহরানের মধ্যকার সম্পর্ককে এক নতুন কূটনৈতিক সংকটের দিকে ঠেলে দিয়েছে। ঘটনাটি ঠিক কিভাবে ঘটেছে তা নিয়ে এখনও বেশ ধোঁয়াশা রয়েছে, তবে প্রাথমিক রিপোর্টে বলা হচ্ছে যে পারস্য উপসাগর বা তার আশেপাশের আন্তর্জাতিক জলসীমায় টহল দেওয়ার সময় মার্কিন নৌবাহিনীর একটি ছোট দল ভুলবশত বা পথ হারিয়ে ইরানের জলসীমায় প্রবেশ করে ফেলে এবং এরপরই ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC তাদের আটক করে। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই ওয়াশিংটনে এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং হোয়াইট হাউস ও পেন্টাগন অত্যন্ত সতর্কতার সাথে এই পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে, কারণ তারা চাইছে না যে এই মুহূর্তে এই ঘটনাটিকে কেন্দ্র করে একটি বড় ধরনের সামরিক সংঘাত বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হোক। ওয়াশিংটনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে তারা তাদের সেনাদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য সমস্ত ধরনের কূটনৈতিক চ্যানেল ব্যবহার করছে এবং এক্ষেত্রে কাতার বা ওমানের মতো তৃতীয় কোনো দেশের মধ্যস্থতায় আলোচনা চালিয়ে যাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, কারণ অতীতেও ২০১৬ সালের দিকে এমন একটি ঘটনা ঘটেছিল যেখানে মার্কিন নাবিকদের আটক করার পর দ্রুততম সময়ের মধ্যে কূটনৈতিক আলোচনার মাধ্যমে তাদের মুক্ত করা সম্ভব হয়েছিল। এই ঘটনাটি এমন একটি সময় ঘটল যখন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে এমনিতেই পরমাণু ইস্যু এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে, ফলে মার্কিন নাগরিকদের মধ্যে এই নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে বর্তমান প্রশাসনকে বেশ চাপের মুখে পড়তে হচ্ছে,
কারণ বিরোধী দলগুলো দাবি করছে যে প্রশাসনের দুর্বল পররাষ্ট্রনীতির কারণেই এমন ঘটনা বারবার ঘটছে। অন্যদিকে ইরান এই ঘটনাটিকে তাদের সার্বভৌমত্ব রক্ষার একটি স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে তুলে ধরার চেষ্টা করছে এবং তারা বার্তা দিতে চাইছে যে তাদের জলসীমায় কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ তারা বরদাস্ত করবে না। পারমাণবিক যুদ্ধের আশঙ্কা নিয়ে সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে যে আলোচনা শুরু হয়েছে তা আরও তীব্র আকার ধারণ করেছে যখন খবর বেরিয়েছে যে ইরানের দিকে লক্ষ্য রেখে যুক্তরাষ্ট্র তাদের পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম অত্যাধুনিক B-52 স্ট্র্যাটেজিক বোম্বার বা যুদ্ধবিমান মোতায়েন করেছে, যা মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণে এক নতুন মাত্রা যোগ করেছে। পারমাণবিক যুদ্ধবিমানের এই মুভমেন্ট সাধারণ কোনো সামরিক মহড়া নয়, বরং এটিকে আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় স্ট্র্যাটেজিক ডিটারেন্স বা কৌশলগত প্রতিরোধ হিসেবে দেখা হয়, যার মূল উদ্দেশ্য হল প্রতিপক্ষকে একটি অত্যন্ত কড়া বার্তা দেওয়া যে যুক্তরাষ্ট্র তার মিত্রদের সুরক্ষায় যে কোনো ধরনের পদক্ষেপ নিতে সম্পূর্ণ প্রস্তুত। এই B-52 বোম্বারগুলো তাদের বিশাল আকার, দীর্ঘ পাল্লার উড্ডয়ন ক্ষমতা এবং অত্যন্ত বিধ্বংসী পেলোড বহনের জন্য বিশ্বব্যাপী পরিচিত। আর যখন এই ধরনের বিমান কোনো নির্দিষ্ট অঞ্চলের দিকে পাঠানো হয়, তখন সেটি স্বাভাবিকভাবেই সেই অঞ্চলের দেশগুলোর মধ্যে এক ধরনের চরম সতর্কতা ও স্নায়ুচাপ তৈরি করে। পেন্টাগন অবশ্য সরাসরি কোনো পারমাণবিক হামলার কথা বলছে না, বরং তারা এটিকে একটি রুটিন ডেপ্লয়মেন্ট এবং মিত্র দেশগুলোর প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির অংশ হিসেবে ব্যাখ্যা করছে। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন যে ইরানের ক্রমবর্ধমান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি এবং তাদের সাম্প্রতিক কিছু ব্যালিস্টিক মিসাইল পরীক্ষার জবাবেই মূলত যুক্তরাষ্ট্র এই পেশি প্রদর্শনের পথ বেছে নিয়েছে। আপনারা হয়তো জানেন যে 2015 সালে স্বাক্ষরিত ইরান পরমাণু চুক্তি বা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন JCPOA থেকে যুক্তরাষ্ট্র 2018 সালে বেরিয়ে যাওয়ার পর থেকেই এই অঞ্চলে পরমাণু সংকট ঘনীভূত হয়েছে এবং বর্তমানে ইরান চুক্তির শর্তের চেয়ে অনেক বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে বলে জাতিসংঘের পরমাণু নজরদারি সংস্থা IAEA বারবার সতর্ক করে আসছে। এই পরিস্থিতিতে মার্কিন এই যুদ্ধবিমানের উপস্থিতি শুধু ইরানকেই নয়, বরং পুরো আন্তর্জাতিক সম্প্রদায়কে ভাবিয়ে তুলেছে, কারণ পারমাণবিক অস্ত্রের যে কোনো ধরনের ব্যবহারের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে তা আমাদের সকলেরই জানা, যা শুধু ওই অঞ্চলের জন্যই নয়, বরং পুরো মানব সভ্যতার জন্য এক অপূরণীয় ক্ষতি ডেকে আনবে। জাতিসংঘ সহ ইউরোপীয় দেশগুলো উভয় পক্ষকেই চরম সংগ্রাম প্রদর্শনের আহ্বান জানিয়েছে এবং যে কোনো মূল্যে কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধানের উপর জোর দিচ্ছে। সাম্প্রতিক সময়ের আরেকটি অত্যন্ত চাঞ্চল্যকর খবর হল যে মধ্যপ্রাচ্যে যুদ্ধবন্ধের জন্য যে কূটনৈতিক আলোচনা বা চুক্তির কথা আন্তর্জাতিক মিডিয়ায় বারবার উঠে আসছে, তার আড়ালে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র নাকি কৌশলগতভাবে পিছু হটছে বা নিজেদের অবস্থান পরিবর্তন করছে। এই বিষয়টি একটু গভীরভাবে বিশ্লেষণ করা প্রয়োজন, কারণ বাইরে থেকে দেখে মনে হতে পারে যে শান্তি আলোচনা খুব জোরে সোরে চলছে, কিন্তু ভেতরের খবর হল বিভিন্ন আন্তর্জাতিক চাপ, অভ্যন্তরীণ রাজনীতি এবং বৈশ্বিক অর্থনীতির কথা চিন্তা করে এই দুই মিত্র দেশ তাদের পূর্ববর্তী আক্রমণাত্মক অবস্থান থেকে কিছুটা সরে এসে একটি মাঝামাঝি সমাধানের পথ খুঁজছে। যুক্তরাষ্ট্রের দিক থেকে যদি আমরা দেখি, তাহলে আসন্ন নির্বাচন এবং সাধারণ জনগণের মধ্যে যুদ্ধবিরোধী মনোভাব বর্তমান প্রশাসনকে ব্যাপকভাবে প্রভাবিত করছে, কারণ মার্কিন ভোটারদের একটি বড় অংশ চাইছে না যে তাদের ট্যাক্সের টাকা বিদেশের মাটিতে অন্তহীন কোনো সংঘাতে ব্যয় হোক, এবং তারা বারবার যুদ্ধবিরতির জন্য রাজপথে নেমে প্রতিবাদ জানাচ্ছে। এই অভ্যন্তরীণ চাপের কারণেই হয়তো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা বারবার ওই অঞ্চলে সফর করছেন এবং পর্দার আড়ালে এমন একটি চুক্তির রূপরেখা তৈরির চেষ্টা করছেন যা আপাতদৃষ্টিতে সবার কাছে গ্রহণযোগ্য মনে হবে, কিন্তু এর মাধ্যমে মূলত সংঘাতের তীব্রতা কমিয়ে আনা হচ্ছে। অন্যদিকে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতেও ব্যাপক অস্থিরতা দেখা যাচ্ছে, যেখানে দীর্ঘস্থায়ী সংঘাতের ফলে তাদের নিজস্ব অর্থনীতি বেশ চাপের মুখে পড়েছে এবং জিম্নি উদ্ধারের দাবিতে সাধারণ মানুষ তাদের সরকারের ওপর প্রবল চাপ সৃষ্টি করছে।
এই বহুমুখী চাপের কারণেই বিশ্লেষকেরা মনে করছেন যে যুদ্ধবন্ধের আলাপ আসলে একটি সুন্দর কূটনৈতিক মোড়ক, যার ভেতরে লুকিয়ে আছে দীর্ঘমেয়াদী সংঘাত থেকে সম্মানজনকভাবে বেরিয়ে আসার একটি কৌশলগত পিছুহটা। তবে এই পিছুহটা মানেই যে সম্পূর্ণ হার মেনে নেওয়া, বিষয়টি মোটেও তেমন নয়, বরং এটি হল শক্তির পুনর্গঠন এবং নতুন ভূরাজনৈতিক বাস্তবতার সাথে মানিয়ে নেওয়ার একটি চেষ্টা, যেখানে সরাসরি সামরিক সংঘাতের বদলে অর্থনৈতিক কূটনীতি এবং আঞ্চলিক মিত্রদের কাজে লাগানোর ওপর বেশি জোর দেওয়া হচ্ছে। সবশেষে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হল যুদ্ধ নিয়ে ইরানের নতুন হুমকি এবং এই পরিস্থিতিতে মার্কিন রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী চরিত্র ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য পদক্ষেপ। ইরান সম্প্রতি বেশ কয়েকবার কড়া ভাষায় বার্তা দিয়েছে যে মধ্যপ্রাচ্যে যদি কোনো বিদেশি শক্তির দ্বারা তাদের স্বার্থ ক্ষুণ্ণ হয় বা তাদের মিত্রদের ওপর অতিরিক্ত চাপ প্রয়োগ করা হয়, তবে তারা এর চরম জবাব দেবে। এবং এই জবাব শুধু সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে না, বরং অর্থনৈতিক এবং সাইবার জগতেও এর প্রভাব অনুভূত হবে। এই ধরনের হুমকির পর স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নেতৃত্ব, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প যদি পুনরায় ক্ষমতায় আসেন বা পলিসি মেকিংয়ে প্রভাব বিস্তার করেন, তবে তিনি কী ধরনের সিদ্ধান্ত নিতে পারেন। আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতি মূলত আমেরিকা ফার্স্ট বা সবার আগে আমেরিকা এই নীতির উপর নির্ভরশীল, যেখানে তিনি বিদেশের মাটিতে সরাসরি যুদ্ধে জড়ানোর চেয়ে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, শুল্ক আরোপ এবং চরম কূটনৈতিক চাপের মাধ্যমে প্রতিপক্ষকে কোণঠাসা করার কৌশল বেশি পছন্দ করেন। ট্রাম্প হয়তো সামরিক হামলার সরাসরি নির্দেশ দেওয়ার বদলে ইরানের ওপর এমন কিছু অর্থনৈতিক অবরোধ আরোপের কথা ভাববেন যা তাদের তেল রপ্তানিকে শূন্যের কোঠায় নামিয়ে আনতে পারে, এবং এর পাশাপাশি তিনি হয়তো আঞ্চলিক আরব দেশগুলোর সাথে সম্পর্ক আরও জোরদার করে ইরানের বিরুদ্ধে একটি শক্তিশালী জোট গঠনের চেষ্টা করবেন, যেমনটি আমরা আব্রাহাম অ্যাকর্ডের সময় দেখেছিলাম। তবে ট্রাম্পের এই কৌশল যে সব সময় কাজ করবে তার কোনো নিশ্চয়তা নেই, কারণ ইরানও গত কয়েক বছরে রাশিয়া এবং চীনের সাথে তাদের কৌশলগত এবং অর্থনৈতিক সম্পর্ক অনেক বেশি সুদৃঢ় করেছে, যা তাদেরকে পশ্চিমা নিষেধাজ্ঞার বিরুদ্ধে একটি শক্তিশালী ঢাল প্রদান করেছে। সুতরাং ট্রাম্পের জন্য এবার পরিস্থিতি আগের মেয়াদের চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং হবে এবং তাকে অত্যন্ত সাবধানে এই কূটনৈতিক দাবা খেলায় চাল দিতে হবে।